হুম, হ্যাঁ, তাহলে আছে আমরা দেখতে পাচ্ছি যে এই শব্দটা আমরা সচরাচর আমরা ব্যবহার করি, মানে প্রায় ব্যবহার করি না। মানে যখনই মানবতার লঙ্ঘন হয়। এই রাকিব কি করেছে? শোনেন, আপনাদের পেশাদারিত্ব, মানে এগুলো মানে জাগ্রত হয় না, বুঝতে পেরেছেন? মানে প্রফেশনালিজম যেটা, এই প্রফেশনালিজমটা আপনাদের জাগ্রত হয় না। হ্যাঁ, মানে এটা জাগ্রত হয় নাই। ধরেন আমাদের ক শাখা, হ্যাঁ পুরোপুরি হয় নাই। এবং এখনো পর্যন্ত মনে করেন আমরা ধরেন সামাজিক হইতে পারি, মানে সামাজিকীকরণ একটা শব্দ আছে না, এই শব্দটা এখন আমরা অর্জন করতে পারিনি, বুঝতে পেরেছেন? মানে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সামাজিক হইতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই। তাহলে এই কাজটা আমাদের করতে হবে। তাহলে এটা আমাদের ক্লাসের বাইরের, কিন্তু মানে যেই টপিকসটা আমাদের ক্লাসের বাইরে। কারণ আমাদের যে শিক্ষক, এই শিক্ষকদের অবশ্যই হিউম্যান বিংস অবশ্যই হইতে হবে, বুঝতে হবে কিনা? তাহলে দেখেন হিউম্যান বিংস মানে হিউ মানে রং, হিউ মানে রং, আর ম্যান মানে ম্যানিফেস্টেশন, আর বিংস মানে যে লাইট, বিং মানে লাইট। সেই জন্য বাংলা অনুবাদ করা হয়েছে অংরূপ আলো। হ্যাঁ, অংরূপ আলো। তাহলে মানুষ যখনই হইবে, যখনই হিউম্যান বিংস না হইতে পারিবে, ততক্ষণ পর্যন্ত সে মানুষে পরিণত হইবে না। এবং মানুষের প্রত্যেকটা বৈশিষ্ট্য তার শরীরের মধ্যে লেখা থাকে, প্রত্যেকটা বৈশিষ্ট্য তার শরীরের ভিতরে লেখা থাকে। কিভাবে লেখা থাকে? হ্যাঁ, তার কথাবার্তায় লেখা থাকে, এবং হাটে যখন পায়ে লেখা থাকে, এবং যখন কাজ করে তখন হাতে লেখা থাকে, এবং চোখ দিয়ে যখন তাকায় তো চোখে লেখা থাকে, এবং নাক দিয়ে যখন গন্ধ নেয় তখন গন্ধে ওই নাকে লেখা থাকে, বুঝতে পেরেছেন? তাহলে মানুষের শরীরেই তার বৈশিষ্ট্যগুলো লেখা থাকে। বোঝা গেছেন? হ্যাঁ, হুম, মানে কোথায় হোক, আপাতত এইটুকুই জানে না। তাহলে এগুলো সব আপনার গ্রিক শব্দ, মানে গ্রিক থেকেই সবকিছু উৎপত্তি। এটা গ্রিক শব্দ, যে হিউম্যান বিংস, হিউ মানে হিউ, এটা গ্রিক শব্দ। হ্যাঁ, হুম হুম, হ্যাঁ, ইউ আপনার আলোক বিদ্যার একটা শব্দ, যে অপটিক্যাল যে আছে, অপটিক্স এর একটা শব্দ, বুঝতে পেরেছেন? যখন আমরা আলোক স্পেকট্রাম যখন পড়ব, তখন হিউ শব্দটা ব্যবহৃত হয়, আলোক বিদ্যা। মানে আপনার সাউন্ড বিজ্ঞান আছে, সেটা বলে অ্যাকাউস্টিক সাউন্ডস, অ্যাকাউস্টিক্স, মানে শব্দ বিজ্ঞানটাকে ইংলিশ অ্যাকাউস্টিক্স। আর আলোক বিদ্যাটাকে বলা হয় অপটিক্স, এটা অপটিক্যাল। আমরা আমাদের পাঠে আসি না। তাহলে পাঠে আইসার পূর্বে আমরা কি সবাই আসি? হ্যাঁ, হ্যাঁ। মানে তার আগে আমি একটু অন্য জিনিস পড়ানোর পর তারপর আপনাদের এই কাজটা আমি করব।
একটা জিনিস আছে দেখাই। তাহলে আছে শোনা, আমাদের ভাষিক দক্ষতা আছে 4টা। ইংরেজি বলি আর বাংলায় বলি, বা অন্য কোনো আছে ভাষা যদি হয় তার ক্ষেত্র, মানে ভাষার দক্ষতা আছে 4টা। আরবি ভাষা যদি হয় তাও, ইংরেজি হলে তাও, সংস্কৃত হলে তাও, তারপরে আছে আপনার ফার্সি হোক, যদি স্প্যানিশ হয়, যত ধরনের ল্যাঙ্গুয়েজ আছে সব ভাষায় 4টা আছে স্কিল রয়েছে। একটা শোনা, আর একটা বলা, আর একটা পড়া, আর একটা আছে লেখা। তাহলে শোনা হচ্ছে কত ধরনের হতে পারে? হ্যাঁ, হ্যাঁ, হুম। বলা এবং হচ্ছে পড়া, যখন আছে এই কাগজ দেখে যখন বলবে, তখন সেটা হচ্ছে আপনার পড়া। আর যখন কাগজ ছাড়া বলতে পারে বা কাগজ সহ বলতে পারে, তখন হবে সেটা হচ্ছে বলা। বুঝতে পেরেছেন? তাহলে হচ্ছে আপনার হচ্ছে পড়ার ক্ষেত্রে আপনার অবশ্যই হচ্ছে কি থাকবে, মানে আপনার হচ্ছে উপলব্ধি থাকবে, যেটা আমরা বলি হচ্ছে বুঝতে পারা, মানে অর্থ উপলব্ধি থাকবে। পড়ার ক্ষেত্রে অবশ্যই অর্থ উপলব্ধি থাকবে, আর বলার ক্ষেত্রে হচ্ছে অর্থ উপলব্ধি নাও থাকতে পারে। বুঝতে পেরেছেন? তাহলে হচ্ছে শোনা, আমাদের শোনা কয় ধরনের হতে পারে? শুনি তো না, শুনি না। তাহলে শোনা কত ধরনের হইতে পারে? হুম, হুম। তা আপনি বলতেছেন যে হচ্ছে পোস্ট লিসনিং, হোয়াইল লিসনিং, ফ্রি লিসনিং, না এইটা বলতেছেন না? কিন্তু আছে আপনার আছে পোস্ট রিডিং আছে, প্রি রিডিং আছে, আর আছে হোয়াইল রিডিং আছে, আছে না? যেটা আছে ইংলিশে আপনারা হচ্ছে শিখেছেন, শিখছেন কিনা? তাহলে আছে শোনা হচ্ছে আমাদের আছে 2 ধরনের হইতে পারে। একটা হচ্ছে আমি উদ্দেশ্য নিয়ে যখন শুনবো, আর একটা হচ্ছে উদ্দেশ্য ছাড়া, মানে উদ্দেশ্য নিয়ে শোনা আর উদ্দেশ্যহীন ভাবে শোনা। যেটা আছে উদ্দেশ্য নিয়ে যেটা শুনি সেটাকে হচ্ছে উদ্দেশ্যমুখী শ্রবণ বলা, উদ্দেশ্যমুখী। আর একটা হচ্ছে যেটা আছে উদ্দেশ্য ছাড়াই শুনি, সেটাকে বলে নৈমিত্তিক শ্রবণ বলা হয়, নৈমিত্তিক শ্রবণ। তাহলে দেখি, তাহলে শোনার হচ্ছে বৈশিষ্ট্য আমার এইরকম হইতে পারে। শোনার বৈশিষ্ট্য এইরকম হইতে পারে যে বাংলা ভাষায় গঠন বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করা। হ্যাঁ, না, না, এইখানে আর একটা জায়গা। হ্যাঁ, দেখেন, তাহলে এইখানে আছে আমাদের যে ভাষা দক্ষতা 4টে যে আছে, 4টে একবারে দেখা যাচ্ছে কিনা? দেখা যায়? তাহলে আছে এইখানে আমাদের ভাষা দক্ষতা 4টে। তাহলে শোনা বা শ্রবণ, মানে শ্রবণের মাধ্যমে আমরা হচ্ছে ম্যাক্সিমাম তথ্য পাই। আমাদের জীবনে যত প্রকার তথ্য আছে ব্যবহারিক জীবনে, এবং আছে আমাদের পুরা আছে ঘটমান জীবনে যত প্রকার আছে তথ্য আছে, সব আছে আমরা শোনার মাধ্যমে পেয়ে থাকি। মানে শুনিয়া হচ্ছে আমরা অনেক কিছু জিনিসেই শিখি, মানে অনেক কিছু জিনিসে অর্জন করি। শোনার মাধ্যমে আমরা হচ্ছে 60 ভাগ তথ্য পাই, মানে সবচেয়ে বেশি তথ্য পাই হচ্ছে শোনার মাধ্যমে। আর বাদ বাকি 40 ভাগ হচ্ছে আমরা হচ্ছে মানে পড়িয়া, লেখিয়া এবং বলিয়া, মানে এই তথ্য আমরা পেয়ে থাকি।
তাহলে শোনার মাধ্যমে আছে আমরা 60% তথ্য আমরা গ্রহণ করি। তাহলে শোনা আছে আমাদের আছে দুই ধরনের, একটা আছে উদ্দেশ্যমুখী শ্রবণ আর একটা আছে নৈমিত্তিক শ্রবণ। তারপর আছে এই যে পড়া বা পঠন। তাহলে পড়া আছে মানে দুই ধরনের, সরব এবং নীরব। সরব নীরব। তারপর আছে সরব যে পাঠ আছে, মানে সরব পাঠ আছে আমাদের আছে আবার দুই ধরনের, মানে আদর্শ পাঠ আর আছে যৌথ পাঠ। আদর্শ পাঠ, যৌথ পাঠ। এখন আদর্শ পাঠ আছে কোন কোন ক্ষেত্রে আমার হয়, মানে যুক্ত বর্ণ যখন আমরা পড়াবো তখন হবে আদর্শ পাঠ, এবং আছে জটিল বানান যখন আমরা পড়াবো তখন হবে আদর্শ পাঠ। যখন আমাদের শিক্ষক একটা হচ্ছে জটিল বানান বা জটিল শব্দ যেভাবে উচ্চারণ করবে আমরা ধরে নিব যে ওই উচ্চারণটাই ঠিক, এবং আমাদের হচ্ছে স্যারেরা হচ্ছে এইভাবে উচ্চারণ করেছে, আবার ওই স্যার মানে বাংলার হচ্ছে স্যার আমাকে এইভাবে এটা উচ্চারণ শিখিয়েছে, তাহলে ওইটাই হচ্ছে আদর্শ উচ্চারণ না। তাহলে আদর্শ পাঠ আছে জটিল আছে বানান এবং হচ্ছে যুক্ত বর্ণের ক্ষেত্রে আদর্শ পাঠ আছে ব্যবহৃত। আছে না অনেক কিছু জিনিস, মানে অনেক হচ্ছে বানান আছে যেগুলো আছে, যেমন আছে মুহু মুহু, মানে স্যার যেভাবে উচ্চারণ করবে আপনাকে সেইভাবে উচ্চারণ করতে হবে না। তারপর আছে যুক্ত ব্যঞ্জন, মানে যুক্ত বর্ণ যুক্ত যে শব্দ, যুক্ত ব্যঞ্জন, মানে যুক্ত ব্যঞ্জন শব্দটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন স্যার যেভাবে উচ্চারণ করবে সেইভাবে আপনাকে উচ্চারণ করতে হবে, মানে ওই ক্ষেত্রে হচ্ছে আদর্শ পাঠ। মানে আদর্শ পাঠটা যদি ভালো না হয় তাহলে শিক্ষার্থীরা হচ্ছে ভালো কিছু জিনিস শিখবে, মানে তারও হচ্ছে উচ্চারণটা ভুল হবে। তারপর আছে যৌথ পাঠ। যৌথ পাঠ আছে আমাদের যখন হচ্ছে কবিতা যখন আমরা পড়াবো, মানে কবিতা যখন আমরা হচ্ছে কবিতা পড়বো কবিতার ক্ষেত্রে যৌথ পাঠ হবে। মানে শিক্ষক শিক্ষার্থী, শিক্ষক শিক্ষার্থী, আর শিক্ষার্থী 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 শিক্ষক, মানে একসাথে যখন যেটা পড়া হবে সেটা হচ্ছে যৌথ পাঠ। তাহলে যৌথ পাঠে হচ্ছে আমাদের কবিতা আবৃত্তি, তারপর হচ্ছে গাণিতিক যে নামতা আছে, যে নামতা আছে না, মানে ধারাপাত যেটা আমরা পড়ি, ধারাপাতের ক্ষেত্রে আমাদের হচ্ছে যৌথ পাঠ। তারপর হচ্ছে গাণিতিক সূত্র, এইখানেও যৌথ পাঠ। গাণিতিক সূত্র মনে করেন ধরেন আপনার যখন আপনি যখন পড়াবেন যে যে এ কিউব মানে এ প্লাস বি কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস 3a² বি প্লাস বি এ 3a² প্লাস বি কিউব 3ab² প্লাস বি কিউব না। তাহলে এটা শিক্ষার্থী এবং ছাত্র একসাথেই পড়তে হয়, না পড়লে এই সূত্র মনে থাকবে না, থাকবে কি। তারপর আছে এ প্লাস বি হোল স্কয়ার, এটা সবাই আমরা জানি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। হ্যাঁ, তাহলে আছে তারপর আছে আপনি আছে গাণিতিক সূত্র বর্গ আছে যে আপনি আছে ওই ইন্টিগ্রেশন যদি পড়ান বা সমাকলন যেটাকে বলা হয়, সমাকলন যদি আপনি যদি পড়ান তাহলে সমাকলন মানে cos x ইন্টিগ্রেশন cos x dx সমান কত মাইনাস sin x, তাহলে 1, তাহলে হ্যাঁ না, এইখানে আছে ধরেন অঙ্ক বিষয়টা যেহেতু আছে গাণিতিক সূত্রের ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে কবিতার ক্ষেত্রে যদি আপনি আছে শিশুদের যদি পড়ান যে ইতল বিতল ব্যাঙের ছাতা, হ্যাঁ ইনল বিতল হচ্ছে গাছের পাতা, ডোবায় ডোবে ব্যাঙের মাথা, তাহলে একসাথে যখন আপনি পড়বেন তখন শিক্ষার্থীরা কিন্তু সেটা আয়ত্ত করতে পারবে। এটা আছে আপনার যৌথ পাঠ। তারপরে আছে আপনার নীরব পাঠ যে আছে, নীরব পাঠ আছে নীরবে পড়া, আমরা সবাই জানি নীরব পাঠটা সবসময় হচ্ছে কি হয় অর্থ উপলব্ধি করার জন্য, অর্থ উপলব্ধি করার জন্য নীরব পাঠ দেওয়া হয়। নীরব পাঠে দুই ভাবে আছে, একটা আছে নিবিড় পাঠ,
নিবিড় ভাবে পাঠ, আর একটা হচ্ছে বিস্তৃত পাঠ। নিবিড় পাঠ, বিস্তৃত পাঠ। তাহলে নিবিড় ভাবে হচ্ছে পড়া হয় কি শব্দ, বাক্য, অনুচ্ছেদ এর মর্মার্থ। নিবিড় পাঠ। আর আছে বিস্তৃত পাঠ, হচ্ছে গল্প বা কবিতার হচ্ছে মূল কথা। গল্প বা কবিতার মূল কথা। একটা পুরো হচ্ছে আপনার হচ্ছে কবিতা পড়তে দিল, বা একটা হচ্ছে গল্প পড়া হলো, গল্প পড়াতে সেখান থেকে সারাংশ বলতে হবে, সেটা হচ্ছে আমার বিস্তৃত পাঠ। আর আর আছে নিবিড় পাঠ, আছে ওই কবিতা বা গল্পের আপনার হচ্ছে কঠিন কঠিন যে শব্দ আছে বা কঠিন কঠিন বানান আছে, আছে না? তাহলে ওই কঠিন কঠিন শব্দের হচ্ছে অর্থ, সেটা হচ্ছে উপলব্ধি করা হচ্ছে আপনার নিবিড় পাঠ। এবং হচ্ছে ওই কবিতার বা ওই গল্পের মানে মূল কিছু কিছু হচ্ছে বাক্য থাকে না, কিছু কিছু লাইন থাকে না, সেই লাইনটা সে হচ্ছে বুঝতে পারলো কিনা, সেইটাও হচ্ছে আপনার নিবিড় পাঠ। যেমন আছে মনে হয় মানে রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে একটা উপন্যাস মনে হয় আছে, হ্যাঁ, যে মানে কদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। না, তাহলে এই যে সে মরে নাই, এইটা হচ্ছে তার নিবিড় পাঠ না। তারপরে আছে হৈমন্তী যে গল্প আছে, গল্পের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ওইখানে কি বলা হয়েছে, অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিবার মতো বিড়ম্বনার নাই, আছে না? তারপর আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা শিল্পগুণ, আছে না? আছে কিনা? তাহলে ওইখানেও একটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে বাক্য রয়েছে। মানে উনি বলেছেন কি যেন বলছেন, যদি ওই যে বুঝতে না পারা যায় ওইটা একটা হ্যাঁ, হ্যাঁ, রচনা শিল্পগুণে যে প্রত্যেক ভাষারই আছে অর্থব্যক্তি ও প্রাঞ্জলতা থাকতে হবে। মানে যা হচ্ছে মানুষের সামনে আপনি উপস্থাপন করতে চাচ্ছেন, তা যেন আপনি হচ্ছে সহজভাবে উপস্থাপন করতে পারেন। আমার হচ্ছে এখন লাইনটা মনে নেই, সুন্দর একটা লাইন, মানে অনেক সুন্দর ওইখানে লাইনটা আছে। কিন্তু দেখা যায় যে মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি নিজে এই কথা বলিয়াছেন, কিন্তু নিজের ভাষা যে উপন্যাসগুলো রয়েছে সেগুলাই মানুষ হচ্ছে বুঝিতে পারে না। না ভাঙি না, মানে কপাল কুণ্ডলা যদি কেউ পড়ে, বিষ বৃক্ষ যদি কেউ পড়ে না, তারপর দুর্গেশ নন্দিনী যদি কেউ পড়ে, তাহলে হচ্ছে তাকে হচ্ছে অনেক চিন্তা ভাবনা করিয়া হচ্ছে করতে হয়। হ্যাঁ, মানে অনেক আছে বুঝতে হয়। তারপর আছে বলা। তাহলে বলা হচ্ছে আমাদের হচ্ছে দুই ধরনের। ওইটা হচ্ছে কপাল কুণ্ডলা, ঠিক আছে? হ্যাঁ, তারপরে আপনার আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা আছে কবি উপন্যাসে, যে মানুষের জীবন এত ছোট কেন। ছোট কেন? হ্যাঁ, কি মানে শব্দ, মানে শব্দ যদি আপনি ধরেন আছে আপনি আছে আব্দুল হাকিমের কবিতা বা বঙ্গ বাণী কবিতা পড়তেছে, বঙ্গবাণী, যে যেই দেশে যেই বাক্য করে কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। হ্যাঁ, না না, বাক্য আছে এই যে কবিতার লাইন আছে, যেই দেশে যেই বাক্য কহে নরগণ, মনে করেন আছে আপনার সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন, যে নিরঞ্জন যে শব্দটা আছে, তাহলে আছে নিরঞ্জন শব্দটাকে হচ্ছে আপনার ওকে নিরম ভাবে বুঝাইতে হবে, যে নিরঞ্জন 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 মানে অর্থ কি, ওর বানানটাও কিন্তু কঠিন আছে। তাহলে এটা হচ্ছে আপনার কাছে জটিল বাক্য এবং জটিল শব্দ বা বাক্যের ভিতরে পড়বে, এটা হচ্ছে আপনার যৌথ পাঠ।
নিবিড়, হ্যাঁ। নিরঞ্জন শব্দের অর্থটাকে উপলব্ধি করতে হচ্ছে। নিরঞ্জন মানে সৃষ্টিকর্তা, মানে সৃষ্টিকর্তাকে আপনি যে ভাষায় ডাকেন সেই ভাষায় সে বুঝবে। কি? পিকনিক, বনভোজন না? হ্যাঁ, না, অনেকগুলো হবে। পিকনিক, পিকনিক এই যে কয়েকদিন যাবো তো, হ্যাঁ, শিক্ষা সফর। এখন আমরা হচ্ছে শিক্ষা নাই দেখে তো হচ্ছে শিক্ষা সফর বলতেছি না। তাহলে আছে বলা যে আছে, বলা হচ্ছে আমাদের দুই ধরনের, যে আনুষ্ঠানিক ভাবে বলা, অনানুষ্ঠানিক ভাবে বলা। মানে আনুষ্ঠানিক ভাবে বলা মানে আমি এই শ্রেণীকক্ষে যে ক্লাস নিতে এসেছি, এটা আছে এইখানে যে ক্লাসটা আমি নিব, মানে এখানে যা কিছু বলবো সেটা আনুষ্ঠানিক ভাবে বলা। এবং আজকে আমাদের টপিক হয়েছে, সেই টপিকটা আমাকে স্টাডি করতে হয়েছে বা টপিকের বিষয়ে আমি থাকি, এটা আনুষ্ঠানিক ভাবে বলা। আর অনানুষ্ঠানিক ভাবে বলা, হ্যাঁ এটা আনুষ্ঠানিক হইতে পারে, কিন্তু এটাও আনুষ্ঠানিক। মানে এখন যদি হচ্ছে কাউকে, না, এখন যদি কাউকে বলা হয় যে আপনি একটা গান করেন, এই যে রিকোয়েস্ট করলো, না, হুট করে একজনকে বলা হলো যে আপনি একটা ছড়া বলেন, না, তারপরে আপনি হঠাৎ করে হচ্ছে বাজারে গেলেন, কারোর সাথে দেখা হইলো, মানে আপনার টার্গেট ছিল আপনি এনামুলের সাথে হচ্ছে কথা বলবেন না, তাহলে ওর সাথে যে কথা বলতে হচ্ছে, এগুলো হচ্ছে অনানুষ্ঠানিক ভাবে বলা। হুম, বাজারে দেখা হইলো, এখন আছে এনামুল জিজ্ঞেস আছে এনামুল কখন আসছেন বাজার, না, আপনাকে ওইখানে দেখিলাম। হ্যাঁ, মানে আপনি যে প্রিপারেশন নিয়ে আসেন নাই যে এনামুলের সাথে আপনার কথা বলতে হবে, মানে প্রস্তুতি ছাড়া যখন কোনো কিছু বলা হবে সেটা হচ্ছে অনানুষ্ঠানিক ভাবে বলা। আর আছে লেখা, লেখা, লেখাও কয়েক প্রকার আছে। এইখানে লেখা আছে তিন ধরনের। না, আমরা হচ্ছে সবকিছু জিনিসই হচ্ছে নিজের মতো করে বলতে পারি, পারি না? হুম, মানে এই যে একটা যে প্রশ্ন যে উদয় হয়েছে, না, তাহলে দেখেন এই যে লেখা আছে বলেই কিন্তু হচ্ছে এখানে আছে উৎপাদন কথাটা আছে, লেখা আছে দেখে ওনার কাছে প্রশ্ন আসলো, আসলো না? তাহলে উৎপাদন হচ্ছে কেন বলা হচ্ছে সেটা আমি পরে বলতেছি। তাহলে লেখা হচ্ছে আমাদের আছে তিন ধরনের। একটা হচ্ছে আমরা কই না যে ফ্রি হ্যান্ড রাইটিং, কই না? হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিং, যে ওনার হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংটা খুবই ভালো, না, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে মুক্ত হস্ত লেখা। এবং হচ্ছে বলি হচ্ছে স্বাধীনভাবে লেখা, তাহলে একটা আছে মুক্ত হস্ত, মুক্ত হস্ত লেখা, মুক্ত হস্ত লিখন। আর একটা আছে কি, একটা হচ্ছে আমাদের আছে নির্দেশিত লেখা, যেটাকে আমরা বলি হচ্ছে গাইডেড রাইটিং, মানে গাইড, নির্দেশনা অনুযায়ী লিখছি, গাইডেড রাইটিং। কি হয়েছে? মানে সফর সঙ্গী হবে, মানে গাড়ি ভাড়ার জন্য। হ্যাঁ ঠিক আছে, যান যান। হুম। তাহলে হচ্ছে আমরা একটা জানলে হচ্ছে গাইডেড রাইটিং, মানে নির্দেশিত লেখা। ধরেন আপনার কাছে আগে আমরা হচ্ছে প্যারাগ্রাফ গুলো লিখছিলাম না, বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ লিখছিলাম না, তাহলে হচ্ছে প্যারাগ্রাফ আমরা লিখছিলাম, প্যারাগ্রাফে হচ্ছে হিংস দেওয়া ছিল উপরে, হিংস দেওয়া ছিল কিনা, মানে যেটা হচ্ছে ক্লু বলি আমরা, ক্লু, হিংস বা ক্লু। তাহলে ওই যে ক্লু এবং হিংসের হচ্ছে শব্দগুলো ব্যবহার করি আমার হচ্ছে লিখতে হবে, প্যারাগ্রাফটা লিখতে হবে। তাহলে সেটা হচ্ছে আমার হচ্ছে নির্দেশিত লেখা। আর একটা হচ্ছে আমার আছে নিয়ন্ত্রিত লেখা,
নিয়ন্ত্রিত লেখা, নিয়ন্ত্রিত লেখা, বা যেটাকে আমরা বলতেছি কন্ট্রোল রাইটিং, মানে কন্ট্রোল রাইটিং, নিয়ন্ত্রিত লেখা। তাহলে নিয়ন্ত্রিত লেখা যখন আপনার শূন্যস্থান যদি আপনি পূরণ করতে দেন, শূন্যস্থান পূরণ করতে দিলেন, তাহলে শূন্যস্থান পূরণ করার জন্য হচ্ছে যে শব্দ আছে সেই শব্দটা তাকে হচ্ছে লিখতে হবে। এবং হচ্ছে আপনি আবার লিখতে দিলেন যে নিয়ন্ত্রিততা হলে কি হবে, আপনি যতগুলো সেন্টেন্স লিখবেন, আপনি বলছেন যে সব সেন্টেন্স হচ্ছে পাস্ট টেন্সে হবে, আপনি নির্দেশে দিন মানে কন্ট্রোল করে দিলেন যে সব হচ্ছে পাস্ট টেন্সে লিখতে হবে, মানে কোনো আপনি হচ্ছে প্রেজেন্ট টেন্সে লিখতে পাবেন না, পাস্ট টেন্স, মানে এটা হচ্ছে আপনার কন্ট্রোলের ভিতরে থাকবে। তাহলে এখানে হচ্ছে আপনি মনে করেন আমরা হচ্ছে যেটি হচ্ছে সবাই হচ্ছে টেক্সট আইটেম ডেভেলপমেন্ট, মানে প্রশ্নপত্র তৈরির হচ্ছে অনেকে হচ্ছে ট্রেনিং গ্রহণ করি না, করছে কিনা টেক্সট আইটেম ডেভেলপমেন্টের ট্রেনিং, যেটাকে বলা মার্কেট ট্রেনিং। মার্কেট ট্রেনিং অনেকে নিয়েছেন, তাদের হচ্ছে অনেকদিন চাকরি হয়েছে, এখন মার্কেটিং অনেকে নিয়েছেন কিন্তু জানি না। হ্যাঁ, তাহলে আছে ওইখানে আমাদের যে শিক্ষা যে হচ্ছে মূল্যায়ন যে পদ্ধতি, সবাই জানেন যে হচ্ছে বেঞ্জামিন ব্লুম, এনার নামটা আমরা সবাই শুনেছি না, শুনছি কিনা? তাহলে যে বেঞ্জামিন ব্লুমের প্রথমে কি আছে আপনার জ্ঞান, উপলব্ধি, তারপর আছে প্রয়োগ, সংশ্লেষণ, বিশ্লেষণ, মূল্যায়ন, মানে 6টা স্তর আছে। তাহলে এখানে যদি আপনি হচ্ছে গাইডেড যে রাইটিং যে বললাম আছে না, তাহলে গাইডেড রাইটিংটা হচ্ছে আপনার হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন যদি কাউকে দেন, দিয়ে যদি কাউকে লিখতে দেন, তাহলে সেটা হবে গাইডেড রাইটিং, মানে জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে যদি কাউকে লিখতে দেন সেটা হবে গাইডেড রাইটিং। আর যদি হচ্ছে আপনি উপলব্ধিমূলক প্রশ্ন যদি তাদের দেন, তাহলে হচ্ছে আপনার হচ্ছে কন্ট্রোল রাইটিং। আর যখন আপনি সৃজনশীল প্রশ্ন যদি কাউকে লিখতে দেন, প্রয়োগমূলক, যান যান না, তাহলে সেটা হচ্ছে আমাদের, তাহলে হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন দিয়ে যখন হচ্ছে কোনো কিছু যদি লিখতে দিবেন, তখন সেটা হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং হবে, ফ্রি হ্যান্ড রাইটিং বা মুক্তহস্ত লিখন হবে। তাহলে আমরা হচ্ছে যে ভাষার দক্ষতা যে 4টা যে আছে, এই 4টা হচ্ছে ভাষার দক্ষতা সম্পর্কে কি আমাদের ধারণা হইল না হয় নাই? তাহলে এখন আছে ম্যাডাম আছে প্রশ্ন করেছেন যে স্যার উৎপাদন কেন লেখা, কিন্তু তার সামনে উনি হচ্ছে গ্রহণ শব্দটা কিন্তু দেখতে পেয়েছে কি জানি না। না, তাহলে এই যে আমাদের যে ভাষা দক্ষতার আছে, মশিরুক কি আপনার হয়েছে, ভালো আছে তো না? ঠিক আছে, ভালো থাকলেই ভালো। আমাদের সকলের হচ্ছে দোয়া থাকলো যেন সুস্থ সবল থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ, তাহলে এখন আছে শোনেন, এই উঠেছেন কেন? তাহলে এখন আছে এইখানে যে গ্রহণ লিখছি, মানে গ্রহণ লেখা হয়েছে, আর দুইটাতে আছে উৎপাদন লেখা হয়েছে। তাহলে হচ্ছে আমাদের যে ভাষা দক্ষতা যে 4টা রয়েছে, এই 4টা আছে দক্ষতা, 2টা দক্ষতা আছে, একটা হচ্ছে আপনার মানে রিসিপটিভ স্কিল, আর 2টা হচ্ছে আপনার হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। একটা হচ্ছে গ্রহণমূলক ভাষা দক্ষতা, আর একটা 2টা হচ্ছে উৎপাদনমূলক ভাষা দক্ষতা। তাহলে এই যে 2টা শোনা এবং পড়া, এই 2টার মাধ্যমে শুধু আমরা হচ্ছে তথ্য হচ্ছে আহরণ করে থাকি, মানে তথ্য পাই, মানে যে কোনো তথ্য পাওয়ার জন্য আমার হয়তো শুনতে হবে, নাহলে পড়তে হবে। এই জন্য এই ভাষা দক্ষতা 2টাকে বলা হয়েছে গ্রহণমূলক ভাষা দক্ষতা। আর এই যে বলা এবং লেখা, এই যে 2টাকে বলা হয়েছে উৎপাদনমূলক ভাষা দক্ষতা। যখন আপনি হচ্ছে কোনো কিছু জিনিস মানুষকে যখন বলতে যাবেন,
তখন অবশ্যই আপনাকে একটা বাক্য তৈরি করিয়ে তারপর বলতে হবে। মানে একটু না হলে আপনার সৃজনশীলতা বা সৃষ্টিশীলতা কাজে লাগাতে হবে, মানে চিন্তা করতে হবে। যখন আছে মস্তিষ্কে চিন্তা করার পর কোনো কাজ করতে হয়, কোনো ভাষার দক্ষতার প্রয়োগ করানো হয়, তখন সেই ভাষা দক্ষতাকে বলা হচ্ছে উৎপাদনমূলক ভাষা দক্ষতা। কি বোঝা গেছে? মানে যখন আমাকে হচ্ছে যখন আমি যে বলবো যে আপনি বাড়িতে কি কি খেয়ে এসেছেন, উনি চিন্তা না করা পর্যন্ত সাথে সাথে বলতে পারবে না যে কি কি খাইছে। আগে ভাবতে হবে যে বাড়িতে কি কি খাইছে, তারপর চিন্তা করে তারপর মনে করবে। তারপরেও দেখবেন যে কি হয়ে যাবে, যে বাড়িতে যে মনে করেন শাকের ঝোল আর আলু ভর্তা যে খাইছে, না ওইটা মনেই নাই, বলছে স্যার মাছ, ঠিক আছে, মাছ আর গোস্ত দিয়ে ভাত খেয়ে চলে আসছে। হ্যাঁ, কিন্তু এই যে মাছ আর গোস্ত যে বলিবে, তাও তাকে চিন্তা করতে হবে, কিছুক্ষণ আগে ভাবিয়ে তারপর সারা সাথে কিন্তু বলতে পারবে। মানে চিন্তা না করা পর্যন্ত যখন আছে কোনো কিছু যে মানে কোনো ভাষা দক্ষতার প্রয়োগ করা যায় না, তখন সেটাকে বলা হচ্ছে উৎপাদনমূলক। যেমন হচ্ছে আপনাকে লিখতে দেওয়া হবে, যখন লিখতে দেওয়া হবে, তখন কিন্তু আপনি নিজে মনে মনে বাক্য তৈরি না করা পর্যন্ত কিন্তু লিখতে পারবেন। মানে চিন্তা করবেন এবং আছে মনে মনে বাক্য তৈরি করবেন, তারপরে আপনি লিখতে পারবেন। সেই জন্য এটাকে বলা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল বা উৎপাদনমূলক ভাষা দক্ষতা। বোঝা গেছে? তাহলে আমরা হচ্ছে একটু দেখি, তাহলে যে শ্রবণের মানে বৈশিষ্ট্যগুলো কি কি হইতে পারে, না? তাহলে শ্রবণ একটি গ্রহণমূলক ভাষিক দক্ষতা, মানে এর মাধ্যমে আমরা হলে গ্রহণে করি। শ্রবণ একটি দ্বিমুখী প্রক্রিয়া, আবার একমুখীও হতে পারে। যদি আপনি পাগল হন তাহলে একমুখী প্রক্রিয়া হয়, বুঝতে পেরেছেন? আর যদি আপনি কবি হন তাহলে একমুখী প্রক্রিয়া হবে। এবং যখন আছে আপনি মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, না, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন, নামাজ যখন পড়বেন, তখন একমুখী প্রক্রিয়া। কি বোঝা গেছে? আর বাদ বাকি লোকের সাথে আছে দ্বিমুখী প্রক্রিয়া। কি বোঝা গেছে? এবং শ্রবণের সাথে মস্তিষ্ক এবং শ্রবণেন্দ্রিয় কর্ণ জড়িত, কান না হলে শোনা যায় না, যায়। তারপর আছে একজন ভালো শ্রোতা সাধারণত একজন ভালো বক্তা। একজন ভালো শ্রোতা সাধারণত একজন ভালো বক্তা, বুঝতে পেরেছেন? মানে সেই জন্য হচ্ছে মানে মাঝে মাঝে একটু হচ্ছে বলতে হয় যে সেই জন্য হচ্ছে আমাদের মনে করেন শাস্ত্রে বলা হয়েছে, মানে ধর্মে গ্রন্থে বলা হয়েছে, মানে যে হচ্ছে শুনিবে আর যে বলবে, একজন বলে একজন শোনে, শোনে না? যে বলে তার বেশি পাপ নাই, যে শুনবে তার পাপ সবচেয়ে বেশি। মানে ভুল শুনলে পাপ বেশি হয়, ঠিক আছে? ভুল বললে পাপ বেশি হবে না। মানে যে অধ্যাপনা করে বা অধ্যয়ন করে, মানে তার হচ্ছে পাপ হচ্ছে কম। আর যে খালি শুনি বেড়ায়, যদি ভালো করে না শুনে বা ভুল শুনে, তাহলে তার পাপ বেশি। মানে যে হচ্ছে এখন ওয়াজ মাহফিল করে বেড়ায়, মানে যে হচ্ছে মানে আপনার ধর্মসভা করে বেড়ায়, বুঝলে না? বা যে হচ্ছে শিক্ষকতা পেশা করে, ধরেন আজকে একটা কবিতা সে পড়াইছে, মানে স্কুলে পড়াইছে, স্কুলে সে হচ্ছে মনে করেন হচ্ছে দেখেন ভুল পড়াইছে, পড়ে নাই, তারপরে ক্লাসে কিন্তু ওটা ঠিক করে নেবে, মানে তার সংশোধন হবে। আর যে শিক্ষার্থীরা হচ্ছে ওই ভুলটা শুনেছে, ওর কিন্তু সংশোধন আর হবে না, না? তাকে হচ্ছে পরবর্তীতে আবার শুনতে হবে, তারপর তার সংশোধনটা হবে। যদি হচ্ছে শিক্ষক পরবর্তী দিনে তাকে যদি শোনায়। আর হচ্ছে যে বক্তা আছেন, বক্তারা কি করে, কখনো নিজের ভুল স্বীকার করিয়া কোনো কিছু জিনিস উপস্থাপন করে না। কে বুঝতে পেরেছে? কে পরবর্তী লেকচারে কিন্তু সঠিক বলবে, কিন্তু নিজের ভুল স্বীকার করিবে, বুঝতে পেরেছেন? মানে সেই জন্য আছে আপনার আছে যখন সন্তান, মানে ছোট বাচ্চাগুলো আছে না, মানে আপনার ছোট বাচ্চা মনে করেন ইয়া 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 বলেছে না, ওইটা মানে তারপর জম জম
বলতেছে কিনা? তাহলে আছে আপনি মা হিসেবে বা আমরা বড় গার্জিয়ান হিসেবে কি করতেছি, ও আর বুঝে নিচ্ছি না, ও কিন্তু ভুলে উচ্চারণে করেছে। কি শোনার সময় কি আমরা ভুল শুনেছি? ঠিক আছে, ধরে নিচ্ছি না? সেই জন্য আছে ভুল শুনিলে পাপ। ঠিক আছে, ভুল বললে পাপ নাই। বুঝতে পারছেন? তাহলে আপনার যদি শ্রোতা হইতে হয়, তাহলে যে বকিবে, যে বক্তা, তা সে আপনার বেশি জ্ঞানী হইতে হবে। কি যদি আপনি শ্রোতা হন, মানে তাহলে আপনার কাছে বক্তার চেয়ে বেশি জ্ঞানী হইতে হবে। ঠিক আছে, সেই জন্য আছে ভুল শুনিলে পাপ, আর ভুল বললে পাপ নাই। কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক আছে না? এই জন্য মনে করেন এই যে আমরা আছে লেকচার দিচ্ছি না, মনে করেন আছে যদি ভুল শোনেন তাহলে পাপ হয়ে যায়। যখন ভুল যদি শোনেন পাপ হয়ে যাবে। এই জন্য সবসময় ভালো করে শুনতে হইবে। হ্যাঁ, তাহলে শ্রবণ দুই ধরনের, এটা আমি বলছি না, যে উদ্দেশ্যমুখী আর নৈমিত্তিক শ্রবণ বলা হয়েছে। তাহলে পড়া এগুলা দেখি কি আছে। তাহলে পড়া, যে পড়া একটি আছে গ্রহণমূলক ভাষিক দক্ষতা, পড়া একটি আছে শিল্প, মানে পড়া আছে একটা শিল্প, যে পড়ার সাথে মস্তিষ্ক এবং দর্শন ইন্দ্রিয় চোখ জড়িত। চোখ না থাকলে পড়া যায় না। তবে যারা আছে বেল সিস্টেমে পড়াশোনা করে তারা স্পর্শ সাহায্য করে না, বেল পদ্ধতিতে অন্ধ পড়া যায়। তার আছে পাঠ আছে নীরব এবং মানে সরব এবং নীরব প্রক্রিয়া, দুই প্রক্রিয়ায় পাঠ হয়। পাঠ আছে দুই ধরনের, পাঠের উদ্দেশ্য দুইটা, একটা আনন্দ পাওয়ার জন্য পড়ি, আর তথ্য পাওয়ার জন্য আমরা পড়ে থাকি। তারপর আছে, হ্যাঁ ওই আমি তো খালি একটা পাতাতে আছি। না, একটা পাতায় আছি না, তাহলে আছে বলার বৈশিষ্ট্য। হ্যাঁ, যে হ্যাঁ, আরে আগের পৃষ্ঠায়, হ্যাঁ, পড়া। তাহলে পড়া একটি গ্রহণমূলক ভাষিক দক্ষতা, পড়া হচ্ছে একটা শিল্প। না, পড়ার সাথে মস্তিষ্ক দর্শনেন্দ্রিয় চোখ জড়িত। পড়া আছে, পাঠ আছে সরব এবং নীরব, দুই ভাবে হতে পারে। আমরা হচ্ছে পড়ি হচ্ছে আনন্দ পাওয়ার জন্য এবং তথ্য পাওয়ার জন্য পড়ি। কি হুম হুম, একজন এলেই হবে এমনি হ্যাঁ হুম। তাহলে হচ্ছে আমরা হচ্ছে পড়া হচ্ছে আনন্দ পাওয়ার জন্য পড়ি, আর তথ্য পাওয়ার জন্য আমরা হচ্ছে পড়ে থাকি। এইটা আছে দুইটা হচ্ছে মূল উদ্দেশ্য। তাহলে এটা এই সাইডটা দেখা হয়েছে। হ্যাঁ। তাহলে এখন আমরা আছে বলা, তাহলে বলা একটি আছে উদ্বোধনমূলক দক্ষতা, যে বলার মধ্য দিয়ে আছে আচরণ ও অভিজ্ঞতা প্রকাশ পায়। হ্যাঁ, ওই পরে তো সময় পাবো না। যা আছে উত্তর আপনি চলে আসতে পারেন। হুম, তাহলে বলার, দেখেন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলা হয়েছে, যে বলার মধ্য দিয়ে আচরণ ও অভিজ্ঞতা প্রকাশ পায়। না, যে মনের চোখ যে মনের কথা বলে, একটা গান আছে না, না মানে হ্যাঁ, তাহলে আছে এই যে
মানে বলার মধ্য দিয়েও মানুষের আচরণ প্রকাশ পায়, মানে মানুষের হচ্ছে ব্যক্তিত্ব ফুটে ওঠে। তাহলে হচ্ছে আমরা হচ্ছে ব্যক্তিত্ব এগুলো আমাদের হচ্ছে পড়ানো হয়েছে। আপনাদের মনে হয় হচ্ছে নেতৃত্বের বিকাশ, বিদ্যালয়ের উন্নয়ন, আর পেশাদারিত্ব, আর হচ্ছে শিখন শেখানোর হচ্ছে পদ্ধতি মনে হয় ওইখানে আছে আপনাদের ব্যক্তিত্ব কি জিনিস পড়ানো হয়েছে। এবং আছে আপনাদের যেখানে আছে আছে ওই চা পিঁয়াজের এবং বেনফিন বেনারের তথ্য, কলজের সূত্র আছে না, ওই জায়গায় হচ্ছে আপনাদের ব্যক্তিত্বটা পড়ানো হয়েছে। তাহলে যে বলা এক ধরনের আছে শিল্প, দেখবেন যে যাদের হচ্ছে কোনটা যত ভালো, মানে তার কথা মানুষ আছে ভালোই শুনতে চায় না। যেমন আছে লতা মঙ্গেশকর, আর আছে সাবিনা ইয়াসমিন, কে মানে এরা যদি আছে পেপারও যদি ভালো করে পড়ে তাও মানুষ কে শুনবে না। তাহলে বলা হচ্ছে এক ধরনের শিল্প। যেমন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তার মাঝে বলার মধ্য দিয়ে হচ্ছে সৃজনশীলতা প্রকাশ পায় ও ব্যক্তিত্ববোধ ফুটে ওঠে। আর বলা হচ্ছে দুই ধরনের, আনুষ্ঠানিকভাবে বলা, অনানুষ্ঠানিকভাবে বলা। এটা দেখা হয়েছে। তারপর হচ্ছে লেখা, লেখা ভাষার একটি হচ্ছে স্থায়ী রূপ, যা লিখিবেন তা থাকি যাবে। হ্যাঁ মশুর, আদা আদা। যে লেখা হচ্ছে উৎপাদনমূলক ভাষিক দক্ষতা, এটি একটি হচ্ছে সুশৃঙ্খল প্রক্রিয়া। লেখার সময় মানুষের সবচেয়ে বেশি মনোযোগী হয়, মনোযোগী না হলে কেউ কিন্তু কেউ লিখতে পারবে না। কি এখন আমি আছে আপনাদের টেবিলে টেবিলে কাগজ দিব, এইখানে যে লেখাগুলো দেওয়া হয়েছে না, এগুলো আছে মানে কোনটা কোন ভাষা দক্ষতা দেবে তার পাশে পাশে লিখি। মানে বিকল্প ব্যবস্থা তো রাখতে হবে। হুম, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে ওই কাগজও তো আছে, এখানেও আছে। যে কাগজের চোখ বুলি পাবেন না, তাই হচ্ছে এখানে চোখ বুলাবেন, বুলি হচ্ছে পাশে পাশে লিখিবেন। যে যে বাংলা ভাষা গঠন বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করা, না যেটা হইবে সেটা হচ্ছে লিখিবেন পাশত গ্রুপ অনুযায়ী, ওই পাশে লিখে দিবেন যে কোন দক্ষতার ভিতর সেটা গেল। তার পাশে বিভিন্ন মাধ্যমে আছে ব্যবহৃত অডিও ভিডিও ও অন্যান্য প্রমিত বাংলা ভাষার প্রশ্ন, নির্দেশ, তার পাশে অনুজ্ঞা, শিষ্টাচারমূলক বাক্য। হ্যাঁ, হ্যাঁ, হুম। মানে প্রশ্নটা আপনাদের এইটা ছিল, মানে দলীয় কাজে, যে বাংলা ভাষার দক্ষতার আলোকে বাংলা বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা পর্যালোচনা করি। মানে ওগুলো সব আছে প্রান্তিক যোগ্যতা, পর্যালোচনা করে লিখবেন যে কোনটা কোন দক্ষতার ভিতরে গেছে। হুম,
তাহলে দেখেন আছে প্রথমে যে চারটে আছে না, এগুলো পরে দেখেন, এগুলো আছে সব আছে ভাষার দক্ষতা, মানে শোনা এবং গ্রহণের ক্ষেত্রে। দেখেন যে বাংলা ভাষা গঠন বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করা আছে না, তাহলে ওটা কিসের? শোনা লাগছে না পড়া লাগছে? তাহলে শোনা লিখছেন না, লিখছেন তো নাকি? তারপর হচ্ছে বিভিন্ন মাধ্যমে ব্যবহৃত অডিও ভিডিও, এটা শোনা। তাহলে এইখানে যে চারটে আছে, এই চারটে আছে শোনার ক্ষেত্রে। প্রথম যে চারটে আছে, প্রথম চারটে যে আছে, প্রথম চারটে আছে শোনা, হ্যাঁ শুনতে হবে। তারপর বাংলা ভাষায় রচিত বর্ণনামূলক, তথ্যমূলক, প্রতিবেদনমূলক রচনার বিষয়ে শুনে তথ্য, মূলভাব, এই যে সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন বুঝতে পারা, মানে শুনে কথাটা এখানে লেখাই আছে। তারপর 4 নম্বর দেখেন, বাংলা ভাষায় রচিত ছড়া, কবিতা, রূপকথা, গল্প, নাটিকা, কৌতুক, কমিক ইত্যাদি শুনে মূলভাব বুঝতে এবং আনন্দ লাভ করতে পারবে, মানে শোনা কথাটা লেখাই আছে। তাহলে পরের পরের চারটা দেখি। পরের চারটা আছে আপনার বলা, পরের যে চারটা আছে এগুলো হলো বলার দক্ষতা। তাহলে যে বাংলা ভাষার গঠন বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করা, এটা হচ্ছে দুইবার রিপিট হয়েছে ওই কারণে, শোনা বলা দুইটাই হবে, হ্যাঁ সেই জন্য আছে রিপিট। তারপর আছে বিভিন্ন মাধ্যমে ব্যবহৃত প্রমিত বাংলা ভাষা প্রশ্ন, নির্দেশনা, অনুজ্ঞা, কথোপকথন, আলোচনা, বক্তৃতা, ঘোষণা, সংকেত, বিজ্ঞপ্তি, বিজ্ঞাপন ইত্যাদি বিষয়বস্তু বুঝে অংশগ্রহণ করতে পারা, মতামত প্রকাশ করতে পারা। এই মতামত যখন প্রকাশ করে যাবেন তখন তো বলি লাগবে, এই জন্য বলা। তারপর বাংলা ভাষায় রচিত বর্ণনামূলক, তথ্যমূলক, প্রতিবেদনমূলক রচনার মূলভাব বিষয়বস্তু বুঝে বলতে পারা এবং নিজস্ব অনুভূতি ব্যক্ত করতে পারা। ব্যক্ত করে গেলেও বলতেই হবে, হ্যাঁ বলতেই হবে। তারপর আছে মানে ব্যক্ত, শেষে যে ফাইনাল যে আউটপুটটা মানুষে বলতেই হবে, না হলে প্রকাশ পাবে না। তারপর আছে বাংলা ভাষায় রচিত ছড়া, কবিতা, রূপকথা, গল্প, নাটিকা, কৌতুক, কমিক ইত্যাদি মূলভাব বিষয়বস্তু বুঝে বলতে পারা এবং নিজস্ব অনুভূতি উপলব্ধি করতে পারা। এইখানে বলতে পারা লেখাই আছে, লেখা আছে না, তাহলে এটা হচ্ছে বলা। তারপরে আছে পড়া, তাহলে পড়াও আছে যে বাংলা ভাষার গঠন বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করা, মানে এই যে বাংলা ভাষার গঠন বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করা, এইটা হচ্ছে আজীবন প্রান্তিক যোগ্যতা, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রান্তিক যোগ্যতা চলবে, মানে মৃত্যুর আগ পর্যন্ত ওর আছে ভাষার গঠন বৈশিষ্ট্য হয়ে থাকবে। মানে যদি থতলেও যদি কথা কয়, আফসা আফসাও যদি কয়, তাহলে বুঝবে বুড়াটা শেষ পর্যন্ত ভাষা ভালো মতন কইতেই পারে না। ও বুড়িটার এখন ভালো মতন কথাগুলো বুঝাই যায় না, বুঝতে পারি না, তাহলে ভাষার গঠন বৈশিষ্ট্যটা ঠিক নাই, এই জন্য আমি বুঝতে পারিতেছি। এই বোঝা গেছে, মানে এটা আছে আজীবন, মানে সারা জীবনে এটা অর্জন হবে। তারপর বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ও বিভিন্ন প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন, নির্দেশনা, অনুজ্ঞা, কথোপকথন, আলোচনা, বক্তৃতা, ঘোষণা, নাম ফলক, সংকেত, বিজ্ঞপ্তি, বিজ্ঞাপন ইত্যাদি বাংলা হরফে মুদ্রিত, হাতে বা ডিজিটাল ডিভাইসে লেখা পরে বিষয়বস্তু ও মূলভাব বুঝতে পারা। এখানে লেখা পরে, পরে কথাটা লেখাই আছে সেজন্য পড়া। তারপর হচ্ছে বাংলা ভাষার রচিত বর্ণনামূলক, তথ্যমূলক, প্রতিবেদনমূলক রচনা পড়ে মূলভাব বিষয়বস্তু বুঝতে পারা, পরে কথাটা লেখাই আছে। তারপর হচ্ছে বাংলা ভাষায় রচিত ছড়া, কবিতা, রূপকথা, গল্প, নাটিকা, কৌতুক, কমিক ইত্যাদি পরে আনন্দ লাভ করা, বিষয়বস্তু ও মূল্য বুঝতে পারা এবং মত প্রকাশ করতে পারা। তাহলে এখানেও আছে আপনার পড়া লেখাই আছে, পরে আনন্দ লাভ করা লেখা আছে না। তাহলে তারপরে শেষেরটা, শেষে আছে লেখা, লেখা বা হচ্ছে প্রকাশ। তাহলে এই যে বাংলা ভাষার গঠন বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করা, এইটা সাইটটার ভিতরেই আছে,
হ্যাঁ, তারা যে বিভিন্ন প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন নির্দেশনা অনুপ্রায় কথোপকথন আলোচনা বক্তৃতা ঘোষণা সংকেত বিজ্ঞপ্তি বিজ্ঞাপন ইত্যাদি বিষয় বুঝে লিখতে পারা এবং সাধারণ পত্র আবেদনপত্র লিখতে ও শখ ও ফর্ম পূরণ এই যে ফর্ম বুঝে পূরণ করতে পারা। এটা যদি হচ্ছে আপনার আছে আগের আমাদের আছে বাংলা যে প্রান্তিক যোগ্যতা ছিল আমাদের 14টা আগে, আর নতুন যে কারিকুলাম আছে বা শিক্ষাক্রম রয়েছে এখানে করা হয়েছে আমাদের 16টা। তাহলে এইটা ছিল আগেকার 14 নম্বর। এই যে সাধারণ পত্র আবেদনপত্র লিখতে এবং শখ পূরণ করতে পারা। তাহলে এই যে প্রান্তিক যোগ্যতাটা আছে আগে যদি আছে আপনার বাংলা বই যদি পড়েন না, তাহলে তৃতীয় শ্রেণীতে শুরু হয়, পঞ্চম শ্রেণী পর্যন্ত হচ্ছে এই যোগ্যতাটা অর্জন হয়। তৃতীয় শ্রেণীতে আপনার দেখবেন গল্প একটা আছে যে পাল্লা দেওয়ার খবর, তৃতীয় শ্রেণীতে বাংলা বইয়ে একটা গল্প আছে। তাহলে পাল্লা দেওয়ার খবরে কি আছে, ওইখানে শিক্ষার্থীরা কি করে, মানে কোন কোন খেলায় অংশগ্রহণ করবে তার আছে নাম ঠিকানা হচ্ছে পূরণ করে দেয়, মানে একটা শখ পূরণ করতে হয়, ফর্ম পূরণ করতে হয়। তাহলে ফর্ম পূরণ করার আছে যে যোগ্যতাটা সে ওখানে অর্জন করতেছে। তাহলে চতুর্থ শ্রেণী যে আছে, চতুর্থ শ্রেণীতে আছে এই যে আবেদন বলছে না যে আবেদন পত্র লিখতে পারা। তাহলে ওইখানে দেখবেন চতুর্থ শ্রেণীতে একটা গল্প আছে আজকে আমার ছুটি চাই, বুঝতে পারছেন, আজকে আমার ছুটি চাই। তাহলে আবেদন পত্র, তাহলে এই প্রান্তিক যোগ্যতাটা প্রথম শ্রেণীতেও অর্জন হয়েছে, মানে তৃতীয় শ্রেণীতে অর্জন আছে, চতুর্থ শ্রেণীতে অর্জন হচ্ছে। এবং আছে যদি সমাপনী প্রশ্ন পরীক্ষার প্রশ্ন যদি দেখেন যে সব শেষে প্রাথমিকের সমাপনী পরীক্ষা হয় নাই, তখন বাংলার প্রশ্ন কি কেউ দেখছেন? সমাপনী পরীক্ষার প্রশ্ন একজনও দেখেন নাই, শখ করিয়াও দেখেন নাই। বাংলার আছে সফল নতুন তো জয়েন করেন নাই, আপনার কি বেটি ভাতিজি এগুলা ছিল না যে সমাপনী পরীক্ষা দিয়েছিল, বাড়ির পাড়া প্রতিবেশী? হ্যাঁ, তাহলে দেখবে যে ওই যে ফর্মটাতে যে একটা আছে তাকে আছে ফর্ম পূরণ করতে হয় শিক্ষার্থীকে, যে তোমার নিম্নলিখিত ফর্মটি আছে পূরণ করো, বিদ্যালয়ের নাম, নিজের নাম, গ্রামের নাম, পিতার নাম, মাতার নাম, আছে না, ফর্ম পূরণ করা। তাহলে এবং আপনার যে প্রথম শ্রেণীতে দেখবেন আছে, দ্বিতীয় শ্রেণীতে আছে আমার পরিচয়, আমার পরিচিতি, আছে না? তাহলে এইখানেও আছে ফর্ম পূরণ করাটা শেখানো হচ্ছে। তাহলে আছে এই যে ফর্ম পূরণ করার যে দক্ষতাটা আছে প্রথম শ্রেণীতে হচ্ছে, তৃতীয় শ্রেণীতে হচ্ছে, চতুর্থ পঞ্চম। তাহলে এই যে শ্রেণীটা এই যে যোগ্যতাটা যে আছে এই যোগ্যতাটাকে বলা হচ্ছে শ্রেণী ভিত্তিক অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা। মানে প্রত্যেকটা শ্রেণীতে মিনিমাম হচ্ছে 2টা শ্রেণীতে তাকে অর্জন করতে হবে, মানে যে যোগ্যতাটা কমপক্ষে 2টা শ্রেণী যাবে, একটা শ্রেণীতে অর্জন করা সম্ভব নয়, কমপক্ষে 2টা শ্রেণী অতিক্রম করতে হবে। সেই যোগ্যতাটাকে বলা হচ্ছে শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা। আর এই শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা অর্জন করার জন্য যে শিক্ষাক্রম না, যে পদ্ধতি কৌশল এবং উপকরণ নির্বাচন করা হয় সেইটাকে বলা হয় আবশ্যকীয় শিক্ষণক্রম বলা হয়। মানে অর্জন উপযোগী যোগ্যতা অর্জন করার জন্য যে পরিকল্পনা করতে হয়, বুঝতে পেরেছেন, সেটাকে বলা হয় আবশ্যকীয় শিক্ষণক্রম। আর সকল কিছু বাস্তবায়ন করার জন্য আমাদের যে 16টা যে প্রান্তিক যোগ্যতা রয়েছে এই 16টা প্রান্তিক যোগ্যতা অর্জন করার জন্য যে পরিকল্পনা সেইটাকে বলা হয় বিস্তৃত শিক্ষাক্রম। বোঝা গেছে? তারপর যে 15 নাম্বার দেখেন, বর্ণনা তথ্য প্রতিবেদনমূলক রচনার বিষয়ে বুঝে মূল ভাব নিজস্ব মতামত লিখে প্রকাশ করতে পারা এবং অনুরূপ রচনা লিখতে পারা। নিজের লেখা কথাটা লেখাই আছে। তারপর আছে 16 নাম্বার, চিত্র, ছবি, ছড়া, কবিতা, রূপকথা, গল্প, নাটিকা ইত্যাদি বিষয়বস্তু বুঝে মূল ভাব নিজস্ব মতামত উপলব্ধি লিখে প্রকাশ করতে পারা এবং সৃজনশীল রচনা লিখতে পারা। লেখা আছে না, তাহলে এগুলো লেখাই। এখন আছে আপনারা কি আমাদের যে শিক্ষাক্রম যে আছে না, তাহলে এই যে শিক্ষা বিস্তৃত যে শিক্ষাক্রম আছে এই শিক্ষাক্রমের আছে ধাপগুলা লিখতে পারবেন, মানে কোনটার পর কোনটা হবে।
আগে যেমন আছে লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল, ছিল না? ছিল কিনা? মানে কোনটার পর কোনটা আসবে। এই যে 1 নম্বর, যে বাংলা বিষয়ে বিস্তৃত শিক্ষাক্রমের কাঠামো লিখতে পারবেন কি? মানে কাঠামোটা ধাপে ধাপে। পারবেন না? না, না পারলে হচ্ছে চোখ দিয়ে একটু দেখেন। এই আমরা হচ্ছে প্রজেক্টটা ঠিক করতে যাই 7-8 মিনিট খেয়ে ফেলছি না? তাহলে এই যে বিস্তৃত শিক্ষাক্রমটা হচ্ছে আমাদের এইটুকু, যে প্রথমে আছে বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা আছে, তারপর শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা, শিক্ষণফল, বিষয়বস্তু, শিক্ষণ শেখানোর কার্যক্রম। শিক্ষণ শেখানোর কার্যক্রমের মধ্যে হচ্ছে পদ্ধতি এবং পরিকল্পিত কাজ আর মূল্যায়ন আছে। পদ্ধতি, পরিকল্পিত কাজ, মূল্যায়নের পদ্ধতি এবং মূল্যায়ন টুলস। টুলস এটা, এটা হচ্ছে টুলস। তয় হুসু ল আর স টুলস। যেমন আছে এখন আমাদের টুলস হিসেবে আমরা ব্যবহার করতেছি ডায়েরি 1, ডায়েরি 2, আছে না? শিক্ষক ডায়েরি 1, ডায়েরি 2, মূল্যায়ন টুলস ব্যবহার করতেছি। তাহলে আছে আমাদের এইটা হচ্ছে আপনার প্রত্যেকটা বিষয়গুলোতে আছে, এই পরীক্ষায় আসবে, এইটা মুখস্থ করে রাখবেন। যদি আছে গণিত হয়, খালি উপরে ওই যে গণিত কথাটা লেখেন। যদি বলা যে আপনার হচ্ছে গণিত বিষয়ে বা ইংরেজি বিষয়ে যে ডিটেলস, মানে ডিটেলস আছে কারিকুলাম লেখো, হ্যাঁ। বাংলা বিষয় হচ্ছে বিস্তৃত শিক্ষাক্রমটি লেখো, যে আপনার হচ্ছে বলবে হচ্ছে ডায়াগ্রাম দিয়ে লেখো বা লেখচিত্র দিয়ে লেখো বা ব্লক ডায়াগ্রামে লেখো, তখন এইভাবে লিখতেছে যে বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা, শ্রেণীভিত্তিক অর্থনৈতিক প্রান্তিক যোগ্যতা, শিক্ষণফল, বিষয়বস্তু, শিক্ষণ শেখানোর আছে কার্যক্রম। যে কোনো কার্যের মধ্যে পদ্ধতি আছে, পরিকল্পিত কাজ আছে, আর মূল্যায়ন নির্দেশনা, পদ্ধতি এবং টুলস। এইটুকুই দেখেন আপনাদের। বাংলা এইটুকু একটু দেখেন 1 মিনিট 2 মিনিটের মধ্যে। তাহলে আমাদের আছে জাতীয় যে শিক্ষাক্রম আছে 2021, এটা তো আপনাদের আছে কারিকুলাম ট্রেনিং যারা নিয়েছেন তাদের আছে সবার হচ্ছে জানা আছে, অনেকে পাইছেন। হুম। তাহলে এই জায়গায় আছে আমাদের ওই যে 20টা যে আছে, মানে 16টা যে বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা রয়েছে, এই প্রান্তিক যোগ্যতা গুলো রয়েছে। এই যে বাংলা আছে বিস্তৃত শিক্ষাক্রম আছে না? তাহলে এই যে এইটা আছে বিস্তৃত শিক্ষাক্রম, আর উপরে আর একটা দেখবেন, খালি 2টা শিক্ষাক্রম একটু খালি পড়ে দেখবেন। তাহলে এখানে দেখবেন ট্যাগ গুলা, মানে হেডলাইন, মানে শিরোনাম দেখেন, যে বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা, শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা, শিক্ষণ ফল, বিষয়বস্তু, তারপর শিক্ষণ শেখানোর কার্যক্রম, মূল্যায়ন নির্দেশনা, মানে সব এই এই 3টে দিয়ে দেওয়া আছে না? তাহলে দেখেন এইখানে আমরা আছে অনেকেই তো আছে মিনিমাম হইলো পাঠ পরিকল্পনা তৈরি করছি না নাই? একটা হইলো নমুনা হইলো দেখছি, যদি হাত দিয়ে নাছি, চোখ দিয়ে হইলো দেখছি না? দেখেন আছে আপনার পাঠ পরিকল্পনায় এইটুকু অংশ খুলে কাজ করা হয়, মানে শিক্ষণ ফল থেকে এইটুকু আছে পাঠ পরিকল্পনা, মানে বিস্তৃত শিক্ষাক্রমের এইটুকু আছে পাঠ পরিকল্পনা। আমরা হচ্ছে শিক্ষণ ফল থেকে লেখা শুরু করি না? তাহলে যে শিক্ষণ ফল, তারপর আছে কি আছে বিষয়বস্তু, তারপরে আছে আমাদের শিক্ষণ শেখানোর কার্যক্রম, তারপরে মূল্যায়ন। তাহলে বিস্তৃত শিক্ষাক্রমটা মূলত হচ্ছে একটা পাঠ পরিকল্পনা, আর এইটুকু হচ্ছে আপনাদের হচ্ছে আবশ্যকীয় শিক্ষণক্রম। ঠিক আছে? এইটুকু হচ্ছে এই যে এই দুইটা বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা এবং শ্রেণীভিত্তিক অর্জন যোগ্যতা, এটা হচ্ছে আবশ্যকীয় শিক্ষণক্রম আর পাঠ পরিকল্পনা, এই দুইটা যোগফল হচ্ছে বিস্তৃত শিক্ষাক্রম। মনে রাখার উপর।
মানে এই কথাটা আপনারা নতুন শুনতে পারেন আজ। মানে এর আগে কোনো স্যার আপনাদের বলিবে না, কারো কাছে শোনেন না, আজকে প্রথম। তাহলে একজন শিক্ষক হিসেবে আপনাকে এত যে ট্রেনিং দেওয়া হচ্ছে, না অনেক ট্রেনিং দেওয়া হচ্ছে না, তাহলে এই যে দেখেন আবশ্যকীয় শিক্ষাক্রম আছে, আছে না? তাহলে শিক্ষাক্রমে যে আমি যে কেন বললাম ওই দুইটা দেখেন, এইটা বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা, আর এইটুকু আছে আপনার আছে শ্রেণীভিত্তিক অজনপ্রিয় যোগ্যতা, আলাদা দেওয়া আছে না? হ্যাঁ। তাহলে আমার বিস্তৃত শিক্ষাক্রমটা কি হচ্ছে? আবশ্যিক শিক্ষাক্রম যোগ পাঠ পরিকল্পনা। তাহলে এখন আপনাকে যদি হচ্ছে প্রশ্ন করা হয় যে আপনি শিক্ষক হিসেবে কারিকুলামে কি কাজ করেন, মানে কোন অংশটুকু কাজ করেন, না মানে আপনি কোথায় কাজ করেন? আপনি তো শিক্ষাক্রম নিয়ে কাজ করেন, কোথায় কাজ করেন? না আপনার কন্ট্রিবিউশনটা কোথায়? অনেকে এই প্রশ্নটা করলে আছে আপনি উত্তর দিতে পারবেন না, বুঝলেন না? খালি এই যে এখন আপনারা যারা এখানে ক্লাসে আছেন না, আপনাদের আছে আমি এই যে আজকে বললাম আপনারা উত্তর দিতে পারবেন। এই যে যে কয়েকজন আছে কালকে ক্লাসে আসবে, মানে একদিন তো নাহলে ক্লাস হবে, তাদেরকে আমি জিজ্ঞেস করব, দেখবেন যে তারা উত্তর দিতে পারবে। বুঝতে পারছেন? মানে জিজ্ঞেস করলে তারা উত্তর দিতে পারবে না, যে তারা হচ্ছে কারিকুলামের কোন জায়গায় কাজ করে, কিভাবে কাজ করে, কোথায় কাজ করে। আমরা শিক্ষাক্রমের কোথায় কাজ করি, বিস্তৃত শিক্ষাক্রমে আমরা কোন জায়গায় কাজ করি, কোন অংশটা নিয়ে আমরা কাজ করি, হ্যাঁ? তাহলে এখান থেকে হচ্ছে শেষ।